স্যার, কাজ করাবেন? আমার অনেক টাকার প্রয়োজন, প্লিজ আসেন। এক রাতের জন্য আপনি খুশি হয়ে যা দিবেন তাই হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আদনান। তখনই মেলি কণ্ঠ শুনে পিছন ফিরে তাকালো। মেয়েটা তাকানো দেখে আবার বলল, স্যার যাবেন? আমার বাবা খুব অসুস্থ, আমার অনেক টাকার প্রয়োজন। আদনান নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে দেখে কি মনে হয় তোমার? স্যার বিশ্বাস করুন, আমি আজ প্রথম এসেছি, আর আপনি হবেন আমার প্রথম কাস্টমার। আমার সামনে থেকে যাও। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে। আদনান মেয়েটার দিকে না তাকিয়ে আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ আগে গাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়াতে গাড়ি সেখানে রেখে পায়ে হেঁটে বাসায় যাচ্ছে আদনান। আর রাস্তায় এই মেয়ের সাথে দেখা। আদনান নিজ গতিতে হেঁটে যাচ্ছে। সে খেয়ালই করেনি মেয়েটা যে এখনও তার পিছে পড়ে আছে। হঠাৎ করে একটা শব্দ ভেসে আসে আদনানের কানে। সাথে সাথেই পেছনে ঘুরতে সে দেখতে পায় কয়েকটি ছেলে মিলে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে, আর মেয়েটাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করছে। আদনান এবার এগিয়ে যেতেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, বাসায় চলে যাও, রাত হয়েছে অনেক। কিন্তু কিন্তু কি? আমার বাবার চিকিৎসার টাকা না নিয়ে গেলে তো আমার বাবার চিকিৎসা হবে না। আমার বাবা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। এ কথা বলে মেয়েটা কান্না করতে শুরু করে। আদনান এবার মেয়েটার দিকে ভালোভাবে তাকায়। মেয়েটার মুখে হিজাব থাকায় মুখ দেখা যাচ্ছে না, পরনে কালো বোরখা। কোন হাসপাতালে আছে তোমার বাবা? মেয়েটা হাসপাতালের নাম বলল। হাসপাতালের নাম শুনে আদনান একটা রহস্যময় হাসি দিলেন আর বলল, কত নাম্বার কেবিনে আছে তোমার বাবা? 310 নাম্বার কেবিন। ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও, আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না। তোমার বাবার চিকিৎসা হবে। কিভাবে হবে এত কিছু তোমার না জানলেও চলবে। তুমি এখন বাসায় যাও। এত রাতে আমি একা কিভাবে বাসায় যাব? আদনান দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে বলল, একা বের হতে পারছো আর এখন যেতে পারবে না? আজব মেয়ে তো। মেয়েটা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। মেয়েদের কান্না আদনানের অসহ্য লাগে, তাই আদনান একটা ধমক দিয়ে মেয়েটাকে থামিয়ে দেয়। আদনানের ধমকে মেয়েটা কেঁপে ওঠে। আজাইরা কান্নাকাটি করতে হবে না। তোমার বাসা কোথায়? মেয়েটা নিজের ঠিকানা বলল। ঠিক আছে, আমার বাসা ওইদিকে। এবার দুজনে হাঁটতে শুরু করে। দুজনেই নিশ্চুপ। নীরবতা ভাঙে মেয়েটা বলল, স্যার, আমার নাম আদিবা রহমান। এ কথা বলে আদিবা আদনানের দিকে হাত বাড়িয়ে দিতেই আদনান মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকায়। আদনানের চোখ দেখে আদিবা একটা ঢোক গেলে, আর সে নিজের হাত নামিয়ে মনে মনে আদনানের 14 গোষ্ঠীকে উদ্ধার করতে থাকে। ও স্যার, আপনার নাম তো বললেন না। তোমার বাসা চলে আসি, তুমি এখন বাসায় যাও। কিন্তু আপনার নামটা? আর কোনো কথা নয়, বাসায় যাও। আর একটা কথা, আজ যে ভুল পথে পা বাড়ালে নেক্সট টাইম কখনো এইসব চিন্তাও মাথায় আনবে না, ঠিক আছে? আপনার নাম? গুড নাইট। এ কথা বলে আদনান চলে গেল। আর আদিবা মনে মনে বলছে, গুড নাইট আবার কারো নাম হয় নাকি? তাতে আমার কি, হলেও হতে পারে, তবে নামটা সুন্দর আছে, গুড নাইট। হি হি হি। এদিকে আদনান কিছুক্ষণের মধ্যে নিজের বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতেই আদনানের আম্মু এসে দরজা খুলে দেয়। পায়ে হেঁটে আসার কারণে আদনানের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। কী রে, তোর এই অবস্থা হলো কিভাবে? রাস্তায় হঠাৎ করে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, তাই পায়ে হেঁটে আসি। গ্যাস চেক করিসনি? না, এখনই তো কথা বলতে পারবো না, আমি ফ্রেশ হয়ে আছি, তুমি খাবার রেডি রেখো। আদনানের আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে কাউকে ফোন দেয়। ফোনে কথা বলে সে আবার খাবার খাওয়ার জন্য আসে। আদনানের আম্মু রানী বেগম খাবার নিয়ে অপেক্ষা করছে। আদনান আসতে বলল, এতক্ষণ লাগে? একটু ফোনে কথা বলছিলাম। এভাবে আমি একা কত কাজ করব? এবার তো একটা বিয়ে কর, আমার কথা বলার একটা মানুষ হবে। আবার শুরু করলে? বলছি না, আমার সময় হলে আমি অবশ্যই বলবো। পড়াশোনা তো অনেক আগেই শেষ করলি, আর তুই তো বেকার না। শোনো আম্মু, আমি মনের মতো যেদিন কাউকে পাবো সেদিন সবার আগে তোমাকে বলবো। এখন এইসব নিয়ে কথা বলবে না, ঠিক আছে? এখন খাবার খেয়ে নে, আমাকে ঘুমাতে হবে। আদনান এবার খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আদিবা।
আর সে তার অসুস্থ বাবার জন্য রান্না করতে শুরু করে। রান্নাবান্না শেষ করে খাবারগুলো দিয়ে হাসপাতালের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আদিবা হাসপাতালে পৌঁছে যায়। আর সে বাবার কেবিনে গিয়ে কেবিন ফাঁকা হয়ে আছে। আদিবা বাবাকে কেবিনে দেখতে না পেয়ে সে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, আমার বাবা কেবিনে নেই কেন? আমার বাবাকে কি করেছেন আপনারা? আমার বাবা কই? কান্না করতে করতে কথাগুলো বলছে আদিবা। কান্না করছেন কেন? ভয় পাবেন না, আপনার বাবা ঠিক আছে। কোথায় আমার বাবা? আমার বাবাকে আমার কাছে এনে দেন। ডাক্তার উঠে আদিবার কাছে আসতেই আদিবা ডাক্তারের পা ধরে বলে, ডাক্তার প্লিজ আমাকে কিছু সময় দেন, আমি টাকার ব্যবস্থা করব। তাও আমার বাবাকে ফিরিয়ে দেন। আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। কি করছো তুমি এসব? তোমার বাবার কাল রাতে অপারেশন হয়েছে, উনি এখন সুস্থ আছে। আদিবা কথাটা শুনে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, মানে আমি তো এখনও টাকা দিতেই পারিনি, তাহলে অপারেশন কিভাবে হলো? আমাদের বড় স্যার সব কিছুর ব্যবস্থা করছে। আমার বাবা এখন কোথায় আছে? কিছুক্ষণ পরে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন দেখবে। আর চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আপনাদের স্যার কোথায়? ওনার সাথে কি দেখা করা যাবে? উনি এত তাড়াতাড়ি হাসপাতালে আসেন না। কখন আসবেন? 10টার দিকে। কিছুক্ষণ পরে আদিবার বাবাকে কেবিনে নিয়ে আসা হয়। আদিবা গিয়ে তার বাবার পাশে বসতেই উনি চোখ মেলে তাকান। বাবা, তোমার আর কষ্ট হবে না। তুমি এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুই আমার জন্য অনেক কষ্ট করছিস। আমি তো ভাবতে পারিনি আবার তোর সাথে কথা বলতে পারবো। আমি ভাবছিলাম আমিও বুঝি তোকে একা করে দিয়ে চলে যাব। এসব কথা বলতে নেই বাবা। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? তুই এত টাকা কোথায় পেয়েছিস? আমি তো কিছুই করতে পারিনি তোমার জন্য। সব করছে একটা অচেনা মানুষ। কে সে? আমিও জানি না। ডাক্তার বলল ওই হাসপাতালের বড় স্যার। ও। তাদের কথা বলার মাঝে একজন নার্স এসে আদিবাকে বলল, আপনাকে বড় স্যার ডাকছেন, ওনার সাথে দেখা করুন। বড় স্যারের কথা শুনে আদিবা তাড়াতাড়ি চলে যায় বড় স্যারের কেবিনে। আদিবা কেবিনের সামনে গিয়ে দেখে গতকাল রাতের ছিল। আদিবা ভেতরে যেতে যেতে বলল, আরে গুড নাইট স্যার, আপনি? কথাটা শুনে এবার আদনান তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা পরীর মতো মেয়ে, মায়াবী চেহারা। আদনান মেয়েটার দিকে তাকিয়ে রইল। আদিবা আদনানের কাছে গিয়ে বলল, গুড নাইট স্যার, আপনি এখানে? আদনান আদিবার কথা শুনে বলল, কে আপনি? আরে স্যার, আমি আদিবা, কাল রাতে পরিচয় হয়েছিল। আমাকে চিনতে পারছেন না গুড নাইট স্যার? আদিবার কথা শুনে আদনানের পাশে দাঁড়িয়ে থেকে নার্স দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। আদনান নার্সকে ধমক দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে হাসার কি আছে? নিজের কাজে যান। নার্স আদনানের রাগী মুখ দেখে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আদনানের রাগী মুখ দেখে আদিবাও একটু ভয় পায়। আদনান নিজের চেয়ার থেকে উঠে আদিবার দিকে এগিয়ে আসতে থাকে আর আদিবা ভয়ে পেছনে যেতে থাকে। পেছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে যায় আদিবার। আদনান আদিবার সামনে আসতেই আদিবা বলল, গুড নাইট স্যার, কি করছেন? আমি ডাক্তার আদনান চৌধুরী। গুড নাইট কি? আপনি তো কাল রাতে বলেছিলেন আপনার নাম গুড নাইট। আদিবার ভয় পাওয়া কণ্ঠে কথাটা শুনে আদনানের মুখে হাসি চলে আসে। আদনান এবার আদিবার থেকে সরে এসে নিজের চেয়ারে এসে বসে। আদিবা তখনও দাঁড়িয়ে সেখানে। চেয়ারে এসে বসো। আদিবা এবার আদনানের সামনে এসে দাঁড়িয়ে আদনানকে বলল, স্যার, আপনি কি আমার বাবার চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ। কিন্তু আপনার তো এত টাকা আমি কিভাবে দেব? আমার কাছে তো টাকা নেই। তোমাকে টাকার কথা কেউ বলছে? তোমাকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু আপনি আমাদের জন্য কেন এত কিছু করছেন? তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি এমনটাই করতাম। কারণ যে মেয়ে বাবার জন্য এত কিছু করতে পারে তার জন্য এটা কোনো কিছুই না। যাই হোক, এই ওষুধগুলো আমাদের এখানে নেই, বাহির থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার, আমি গিয়ে নিয়ে আসছি। আদনান আদিবার দিকে ওষুধের একটা কাগজ এগিয়ে দেয়। আদিবা সেটা নিয়ে বেরিয়ে পড়ে। ওষুধ নিয়ে সে তার বাবার কাছে চলে গেল। কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি তুই? ওষুধ আনতে গিয়েছিলাম আর ডাক্তারের সাথে কথা বললাম। ও, ডাক্তার কি বলল? আদিবা কিছু বলতে যাবে তখনই আদনান ভেতরে আসে। আদনানকে দেখে আদিবা দাঁড়িয়ে যায়। আদনান আদিবার বাবার কাছে এসে বলল, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ বাবা। তুমি কে?
তোমাকে তো চিনলাম না। আদনান কিছু বলার আগেই আদিবা বলল, আরে বাবা, তোমাকে তখন বলছিলাম না বড় স্যারের কথা, উনি সেই স্যার। আদিবার কথা শুনে আদিবার বাবা ওঠার চেষ্টা করতে আদনান বলল, আপনি উঠবেন না, শুয়ে থাকুন। ডাক্তার আপনাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। আরে ঠিক আছে, সমস্যা নেই, আপনি রেস্ট করুন। আর এই ওষুধগুলো ঠিকভাবে খাবেন, কয়েকদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনি রেস্ট করুন। এ কথা বলে আদনান চলে গেল। এতক্ষণ মুগ্ধ হয়ে আদিবা আদনানের দিকে তাকিয়েছিল। আদিবা মনে মনে ভাবছে, কত বড় একটা ডাক্তার, অথচ মনে কোনো অহংকার নেই। আদিবা। ইতিমধ্যে আদিবা আদনানের ভাবনায় ডুবে থাকায় সে তার বাবার বলা কথাগুলো শুনতে পায়নি। কি রে মা, কি হয়েছে তোর? কই, কিছু না তো। আচ্ছা তুমি রেস্ট করো, আমি একটু আসছি। তুই এখন আবার কোথায় যাচ্ছিস? আসছি, অপেক্ষা করো। আদিবা তার বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে আদনানের চেম্বারে চলে যায়। ওখানে গিয়ে দেখে আদনান নেই। আদিবা এবার আদনানকে পুরো হাসপাতালে খুঁজতে থাকে। আদনানকে দেখতে না পেয়ে আদিবা যখন বাবার কেবিনের দিকে আসতে থাকে, তখনই আদনানের কণ্ঠ শুনে আদিবা দাঁড়িয়ে যায়। আর সে দেখতে পায় আদনান একটা রোগীর সাথে কথা বলছে। বাহ, আপনি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন, আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সব তো তোমার জন্য বাবা। তোমার মতো ডাক্তার যদি সব হাসপাতালে থাকতো। সব ডাক্তার একই হয়। আচ্ছা থাকুন, টাইম মতো ওষুধ খাবেন। এই কথা বলে আদনান বেরিয়ে চলে আসে। আদনানকে আসতে দেখে আদিবা লুকিয়ে যায়। আদনান নিজের চেম্বারে গিয়ে বসে। আদিবা আদনানের পেছনে যেতে থাকে। আদনান চেয়ারে বসতে একটা বয়স্ক লোক আদনানের চেম্বারে প্রবেশ করেন। আদনান, তোমার সাথে কিছু কথা ছিল আমার। জি বলুন। তুমি কি ভুলে যাচ্ছ, এটা কোনো সরকারি হাসপাতাল নয়, এটা একটা প্রাইভেট হাসপাতাল। হ্যাঁ, আমি জানি। আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কারণ তোমাকে মনে করিয়ে দিলাম, এভাবে ফ্রিতে সবার চিকিৎসা করা শুরু করলে তো আমাদের রাস্তায় এসে নামতে হবে। তুমি নাকি গতকাল রাতেও একজনের চিকিৎসা করেছ? হ্যাঁ। এমন করলে আমি এই হাসপাতাল কিভাবে চালাবো? হাসপাতাল কি বন্ধ হয়ে গেছে? আর যদি আমাদের জন্য কয়েকজন গরিব অসহায় মানুষ সুস্থ হয়, তাহলে এতে কি এমন ক্ষতি হবে? আদনান, এই হাসপাতাল কিন্তু গরিবদের জন্য নয়। গরিবদের জন্য তো সরকারি হাসপাতাল আছে। আমার চেম্বারে জোরে শব্দ করে কথা বলবেন না, এটা আপনার বাসা নয়। আর যেহেতু এই হাসপাতালের দায়িত্ব আমার উপরে, সেহেতু কী করলে ভালো হয় তা আমি জানি। আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না, আপনি এখন আসতে পারেন। ভদ্রলোক আর কোনো কথা না বলে বেরিয়ে চলে গেলেন। আদনান নিজের চেয়ারে বসে রাগে ফোঁসফোঁস করতে থাকে। এতক্ষণ যা হচ্ছিল সব আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আদিবার দাঁড়িয়ে না থেকে তার বাবার কেবিনে চলে গেলেন। এতক্ষণ আদনান যার সাথে কথা বলেছে সেই হাসপাতালের মালিক আরিয়ান চৌধুরী, আদনানের বাবা। আরিয়ান চৌধুরী আর আদনান চৌধুরীর সম্পর্ক তেমন একটা ভালো না। ভালো না হওয়ার কারণ আছে, গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এদিকে আদিবা তার বাবাকে টাইম মতো খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। হাসপাতালের সব কাজ শেষ করে আদনান হাসপাতাল থেকে বেরিয়ে গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে রাস্তায় আসতে দেখে আদিবা দাঁড়িয়ে আছে। আদনান আদিবার সামনে গাড়ি দাঁড় করিয়ে আদিবাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাব, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না, তাই অপেক্ষা করছি। ও আচ্ছা। এই কথা বলে আদনান গাড়ি চালু করে। কি মানুষ, এক একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কই বলবে আমার সাথে চলো, আমি তোমাকে নামিয়ে দিই। মনে মনে বলল আদিবা, গাড়িতে উঠে বসুন, আমিও বাসায় যাচ্ছি। কথাটা শুনে আদিবা তো মহা খুশি। সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে গিয়ে দরজার সাথে একটা ধাক্কা খায়। এইভাবে কেউ গাড়িতে ওঠে? সরি, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে খেয়াল করিনি। সিট বেল্ট লাগিয়ে নাও। আদিবা সিট বেল্ট হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। আদিবা এটাও জানে না যে সিট বেল্ট কিভাবে লাগাতে হয়। কি হলো, আসলে আমি তো সিট বেল্ট লাগাতে পারি না। আদনান এবার আদিবার খুব কাছে চলে আসে আর সিট বেল্ট লাগিয়ে দেয়। এদিকে আদিবা তো ফিদা হয়ে গেছে ঘ্রাণে। আদনান এবার গাড়ি চালাতে থাকে। দুজনেই নিশ্চুপ। এভাবে আদিবা বসে থাকতে পারছে না। আদিবার নীরবতা ভাঙে বলল, স্যার, একটা কথা বলবো? হ্যাঁ।
আপনি কি বিয়ে করেছেন? না। ও, বিয়ে করেন নাই। আপনার মতো বয়স আমার হলে এতদিনে আমার অনেকগুলো বিয়ে হতো, আর আপনি একটাও করেননি। আপনার কি কোনো সমস্যা আছে? এই কথা শুনে আদনান আদিবার দিকে চোখ বড় করে তাকায়। এভাবে তাকিয়ে আছেন কেন? চুপ করে বসে থাকতে পারো না? আর একটা আবোল তাবোল কথা বললে গাড়ি থেকে নামিয়ে দেব। আমি তাহলে কিভাবে যাব? পায়ে হেঁটে? যদি কালকের মতো ছেলেগুলো আমাকে আবার ধরে, তখন আমার কিছু হয়ে গেলে এর দায়ভার কে আপনি নেবেন? আদনান কোনো কথা না বলে গাড়ি চালাচ্ছে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব শোনেন। আজব মেয়ে তো তুমি, বলছি না চুপ করতে। আরে, আমাকে কি আপনি বাসায় নিয়ে যাবেন নাকি? মানে, আপনি তো আমার বাসা পেরিয়ে এসে পড়েছেন। আদনান ভুলে গিয়েছে আদিবার বাসার ঠিকানা। আদিবার কথা শুনে আদনান গাড়ি ব্রেক করে। আদনান কিছু বলতে যাবে তখনই আদিবা বলল, থাক, সরি বলতে হবে না। সরি মাই ফুট। গাড়ি থেকে নামো আর নিজের বাসায় যাও। আদিবা আদনানের রাগী মুখ দেখে আর কোনো কথা বলল না। গাড়ি থেকে নামতেই আদনান চলে যায়। আদিবা নিজের বাসার দিকে চলে গেল। সে বাসায় যেতেই দেখে তার বাসার দরজায় তালা খোলা। এটা দেখে আদিবা হতবাক হয়ে যায়, কারণ সে তো সকালে দরজায় তালা দিয়ে হাসপাতালে গিয়েছে। আদিবা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। তাহলে কি বাসায় চোর এসেছে? আদিবা এবার তাড়াতাড়ি করে বাসার ভেতরে চলে যায়, আর বাসার ভেতরে যেতেই সে হতবাক হয়ে গেল। আদিবা বাসায় যেতেই হতবাক হয়ে গেল। আদিবা কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কারণ রুমের মধ্যে বসে আছে আদনান। স্যার, আপনি আমার বাসায়, তাও এত রাতে? কথা বলছেন না কেন? আপনি না আপনার বাসায় চলে গিয়েছিলেন? আদনান নিশ্চুপ। কথা বলছেন না কেন? এই যে স্যার। আদনান কোনো কথা না বলে আদিবার কাছে চলে আসে, আর আদিবার কোমরে একটা হাত দিয়ে আদিবাকে একটা টান মেরে নিজের কাছে নিয়ে চলে আসে। আদিবা হতবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান আদিবার ঠোঁট স্পর্শ করতে যাবে তখনই আদিবা আচমকা আদিবার বাবার ডাকে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা ঘুম ভেঙে যেতেই সে চমকে ওঠে। আদিবা বুঝতে পারে এতক্ষণ সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। আদিবা ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। কিরে মা, কি হয়েছে তোর? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুমি দিলে তো মাটি করে। আর একটু হলে তো ইস। মানে কিছু না, কি হয়েছে বলো, আমি ওয়াশরুমে যাব। আদিবা এবার ওনাকে ওয়াশরুমে নিয়ে চলে যায়। তারপর সে আবার বাবাকে নিয়ে কেবিনে শুয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে আদিবার বাবা। আদিবা এবার উঠে আদনানের চেম্বারে যায়। সেখানে গিয়ে দেখে চেম্বার খালি। আদিবা বুঝতে পারে আদনান চলে গিয়েছে। এদিকে আদনান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে যায়। খাবার টেবিলে চোখ পড়তে দেখে আরিয়ান চৌধুরী বসে আছে। আদনান তার বাবাকে দেখে আবার নিজের রুমের দিকে হাঁটা ধরতেই রানী বেগম বলল, কি রে, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? আমার খাবার উপরে পাঠিয়ে দেবে। তোকে এখানে আসতে বলছি। আমি আর তোর বাবা তোর জন্য অপেক্ষা করে বসিয়ে। আমি কাউকে অপেক্ষা করতে বলিনি, আর আমার জন্য কারোর অপেক্ষা করার প্রয়োজন নেই। এখানে আসতে বলেছি তোকে। আদনান আর কোনো কথা না বলে খাবার টেবিলে এসে বসে। আরিয়ান চৌধুরী বলল, আদনান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি শুনছি, বলুন আপনি। আমি কাল সকালে লন্ডন যাচ্ছি, ওখানে হয়তো কয়েক মাস থাকবো। এদিকটা দেখো তুমি। আদনান কোনো কথা বলল না। খাবার খেয়ে উঠে নিজের রুমে চলে গেল। আদনান রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই রানী বেগম আদনানের রুমে আসে। কি করছিস বাবা? একটা কাজ করছি। কিছু বলবে? হ্যাঁ বলো। অনেক তো হয়েছে, আর কত কষ্ট দিবি? আমি আবার কাকে কষ্ট দিলাম? কত বছর হয়েছে তোর বাবার সাথে ঠিক করে কথা বলিস না। উনি তো তোর ভালোর জন্যই সব করছে। অন্য কোনো কথা থাকলে বলতে পারো, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কি আর বলবো, ঘুমিয়ে পড়। তুমিও ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। রানী বেগম আদনানের রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আদনানও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হাসপাতালে আদিবা বসে আছে। তার চোখের ঘুম যেন হারিয়ে গিয়েছে, কিছুতেই ঘুম আসছে না। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল। আদিবার বাবা অনেকটা সুস্থ এখন, তাই আদিবা তার বাবাকে নিয়ে বাসায় চলে যায়। আদিবা মারে, আমার তো চাকরিটা চলে গেছে, এখন কিভাবে চলবে আমাদের সংসার? বাবা, তুমি চিন্তা করো না, আমি আছি না। কিন্তু তুই বা কি করবি? তোর তো বিয়ের বয়স হচ্ছে।
তোকে তো ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে হবে। বাবা, তোমাকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আর তুমি চিন্তা করো না, আমি কিছু একটা খুঁজে নেব, তারপর তোমার আর আমার ঠিক হয়ে যাবে। তুই কি করবি? আমি চাকরি করব। তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি, তুই চাকরি করবি কিভাবে? আচ্ছা, তোকে কিছু করতে হবে না, আমি দেখি অফিসে গিয়ে চাকরিটা ফিরে পাই কিনা। তোমাকে আর চাকরি করতে হবে না। কাজ করতে করতে তোমার কি হাল হয়েছে দেখতে পাচ্ছ না? এখন থেকে তুমি রেস্ট করবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুই মেয়ে মানুষ, কখন কি হয়ে যায় বলা মুশকিল। আর রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না। বাবা, তুমি একটু বেশি চিন্তা করছো। আমার কিছুই হবে না, আমি যেভাবেই হোক একটা চাকরি ম্যানেজ করব। তারা নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথা বলে দুজন দুজনের রুমে চলে যায়। আদিবা চিন্তা করলো সে আদনানের কাছে একটা চাকরির কথা বলবে। এসব ভাবতে ভাবতেই আদিবা ঘুমিয়ে পড়ে। পরের দিন আদনান চেম্বারে বসে আছে, তখন আদিবা আসে। স্যার, আসবো? হ্যাঁ। হঠাৎ কি মনে করে? তোমার বাবার শরীর ঠিক আছে তো? জি, আলহামদুলিল্লাহ, উনি ঠিক আছে। আসলে আমি আপনার কাছে একটা দরকারে আছি। বলো। আসলে স্যার, আমার পরিবারে আমি আর বাবা ছাড়া কেউ নেই। বাবার ওষুধ আর সংসার খরচ আমাকে বহন করতে হচ্ছে। আমি কয়েকটি টিউশনি করি, কিন্তু এ দিয়ে হয় না। ও আচ্ছা, টাকা লাগবে? না। তাহলে? স্যার, আমাকে যদি একটা কাজ দিতেন আপনাদের এখানে, তাহলে উপকার হতো। তোমার পড়াশোনা কতদূর? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। ও আচ্ছা, আমি সব কাজ পারি। কি কি কাজ? রান্না বান্না থেকে শুরু করে সব। এখানে তো রান্না কাজ নেই, যে কোনো কাজে দিলেই হবে স্যার। আদনান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কাল তুমি ঠিক 9টায় এখানে উপস্থিত থাকবে। আর কাল তোমাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার, এখন যাও। আদিবা আদনানের কেবিন থেকে বেরিয়ে হুররে বলে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর সে খুশি মনে বাসায় চলে গেল। আদিবাকে খুশি দেখে আদিবার বাবা বলল, কে রে আদিবা, তোকে খুব খুশি খুশি দেখাচ্ছে। বাবা, আমার তো চাকরি হয়ে গিয়েছে। কোথায়? হাসপাতালে। ও যে ডাক্তার আদনানের কথা মনে আছে, ওনার হাসপাতালে। আচ্ছা, সাবধানে কাজ করবি, আর উনি যে কাজ দিবে সেটাই করবি। হ্যাঁ বাবা। আচ্ছা, আমি যাই, রান্না করে নিয়ে আসি। তোকে আর কষ্ট করতে হবে না, আমি রান্না করে ফেলেছি। তুমি আবার রান্না করতে গেলে কেন? তুই ফ্রেশ হয়ে খেতে আয়। আদিবা ফ্রেশ হতে চলে গেল। পরের দিন সকালে আদিবা হাসপাতালে আসে, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। রান্নাবান্না করে আসে আর রাস্তায় জ্যামজট ছিল। আদিবা তড়িঘড়ি করে আদনানের চেম্বারের সামনে এসে হাঁপাতে থাকে। স্যার, আসবো? আদিবার কথা শুনে আদনান ঘড়িতে তাকিয়ে দেখে 30 মিনিট লেট। প্রথম দিনে 30 মিনিট লেট? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আমার সাথে কাজ করতে হলে সময়কে গুরুত্ব দিতে হবে, খাম খেলে আমার পছন্দ না। স্যার, আর লেট হবে না। ঠিক আছে স্যার, আমার কাজ। ও হ্যাঁ, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমার কখন কি লাগবে সেটা এগিয়ে দিবে। ঠিক আছে স্যার, গুড। এখন 1 কাপ চা নিয়ে আসুন। আদিবা আদনানের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আদনান চা মুখে দিতেই আবার বের করে আদিবার দিকে তাকিয়ে থাকে। কি হলো স্যার, চা ভালো হয়নি? চায় কেউ এত চিনি দেয়? সরি স্যার, আর হবে না এমন। তাদের কথা বলার মাঝে একটা নার্স দৌড়ে আসে আদনানের কাছে। স্যার, একটা রোগী আছে, অবস্থা খুব খারাপ, অ্যাক্সিডেন্টে রোগী, চলুন তো দেখি। আদনান তাড়াতাড়ি করে রোগীর কেবিনে চলে যায়। আদনানের পিছনে আদিবাও আসে। আদনান রোগীর কাছে এসে দেখে মারাত্মকভাবে জখম হয়েছে, মাথার মধ্যে গ্লাস ঢুকে গিয়েছে। আদনান একটা টান মেরে মাথা থেকে গাড়ির গ্লাস বের করতেই রক্ত বের হতে শুরু করে। এটা দেখে আদিবা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আদিবার এমন অবস্থা দেখে আদনান আদিবাকে কোলে তুলে অন্য সিটে শুয়ে দেয়। আদনান এবার লোকটার মাথায় ভালোভাবে ব্যান্ডেজ করিয়ে দিয়ে আদিবার চোখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। আদিবার চোখ খুলতে দেখে আদনান দাঁড়িয়ে আছে। আদিবা তাড়াতাড়ি করে উঠে বলল, সরি স্যার, আসলে হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারিনি। তোমাকে আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে না, তুমি বাসায় চলে যাও। কেন স্যার? কারণ তোমাকে দিয়ে এসব হবে না। এই কথা বলে আদনান হাঁটা শুরু করে আর আদিবা আদনানের পিছনে যেতে যেতে বলল, স্যার, আর এমন হবে না, আমাকে প্লিজ আরেকটা সুযোগ দিন আপনার পাশে থাকার। কথাটা শুনে আদনান দাঁড়িয়ে যায়, আর সে আদিবার দিকে তাকাতেই আদিবা আবার বলল, না মানে স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন,
আমার চাকরিটা খুব দরকার। আমার এই চাকরি চলে গেলে আমি আর বাবা কিভাবে চলবো স্যার? এ কথা বলে আদিবা ফ্যালফ্যাল করে কান্না করে দেয়। এটা কি চোখ নাকি সমুদ্র? কিছু হলেই চোখে পানি চলে আসে। স্যার, আমার চাকরি থেকে বাদ দিবেন না প্লিজ। কান্না থামাও, এটাই কিন্তু লাস্ট সুযোগ। ধন্যবাদ স্যার, আপনি খুব ভালো। আদনান নিজের চেম্বারে গিয়ে বসে। আদিবা এসে আদনানের সামনে এসে বলল, স্যার, এখন তো কোনো কাজ নেই, চলুন আমরা ঘুরে আসি। ঘোরাঘুরির মোড আমার নেই। আমার কে বলছে কাজ নেই? আমি বলছি। বস আমি নাকি তুমি? আপনি। তাহলে কাজ নেই কে বলল? পাশের রুমে আমার কয়েকটি ফাইল আছে, ওইগুলো গুছিয়ে রেখে দাও। ঠিক আছে স্যার। এ কথা বলে আদিবা আদনানের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কি সুন্দর একটা একটা কথা বললাম, কই খুশি হবে? তা না করে কাজ ধরিয়ে দিল। হনুমান একটা। এর মতো আনরোমান্টিক মানুষ আমি আর দেখিনি। এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি স্যার, যাচ্ছি। এই কথা বলে আদিবা চলে গেল, আর সে নিজের কাজ করতে থাকে। আদিবা সব ফাইল একসাথে নিয়ে যখন হাঁটতে যাবে, তখনই কিছু একটার সাথে পা লেগে সব ফাইল পড়ে যায়। সাথে সাথে আদিবা মাথায় হাত দিয়ে বলে, যা, এবার বুঝি আমার চাকরিটাই গেল। আদিবা আদনানের চেম্বারে ওকি দিয়ে দেখে আদনান নেই। আদিবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে নিজে বলতে থাকে, আদিবা, তোকে দিয়ে কোনো একটা কাজ ঠিকভাবে হয় না। ডাক্তারি থেকে মন সরিয়ে কাজে মন দে। আদিবা কোনো রকমের ফাইলগুলো ঠিক করে রেখে বাহিরে আসে। স্যার, সব গুছিয়ে দিয়েছে। এই সামান্য একটা কাজ করতে 30 মিনিট লেগেছে। ঘড়ির দিকে তাকিয়ে বলল। আদিবা কিছু বলল না। তখনই আদনানের চেম্বারে প্রবেশ করে রানী বেগম। আম্মু, তুমি এখানে? আদনানের কথা শুনে আদিবাও তাকালো। রানী বেগম বলল, শপিং মলে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যায়। ও আচ্ছা, মিস আদিবা, আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসুন। চায়ে চিনি কম দেবেন। ঠিক আছে, বলে আদিবা চলে গেল। কি রে, মেয়েটাকে এর আগে তো দেখিনি, আজকে প্রথম জয়েন করেছে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়। মেয়েটা তো খুব মিষ্টি। মিষ্টি না ছাই, কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না, ধীরে ধীরে শিখে যাবে। কথার মাঝখানে আদিবা চা নিয়ে আসে। তার দুজনকে চা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। রানী বেগম চা খেয়ে বলল, বাহ, তুমি তো খুব ভালো চা বানাতে পারো। ধন্যবাদ আন্টি। নাম কি তোমার? আদিবা রহমান। খুব মিষ্টি নাম। আদনান, বলো। আদিবার কোনো কাজ না থাকলে আমি ওকে নিয়ে একটু শপিং মলে যাই। ভাবছি তোকে যেতে বলবো। ঠিক আছে। আর আদিবা, আপনি শপিং মল থেকে বাসায় চলে যাবেন, হাসপাতালে আসতে হবে না। আমি আবার কি করলাম? আমি বলছি তুমি কিছু করেছো? আজ তোমার ছুটি। কাল 9টার আগে হাসপাতালে উপস্থিত থাকবে। ঠিক আছে স্যার। এবার আদিবার রানী বেগমের সাথে বেরিয়ে পড়ে। দুজনে গাড়িতে উঠে বসে। আদিবা, তোমার মা বাবা আছে? বাবা আছে, কিন্তু মা নেই। মা আমার জন্মের সময় মারা যায়। ও আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আদিবা ঠিকানা বলল। তুমি পড়াশোনা না করে চাকরি কেন করছো? আসলে আমার বাবা খুব অসুস্থ। আমি যদি কোনো কিছু না করি, আমাদের সংসার কিভাবে চলবে? তাই আদনান স্যারকে অনেক রিকোয়েস্ট করে চাকরিটা নিলাম, কিন্তু মনে হয় না আমি এই চাকরি বেশি দিন করতে পারবো। কেন? স্যার বারবার হুমকি দেয়, কিছু ভুল হলে বলে চাকরি নট। রানী বেগম একটা হাসি দিয়ে বলল, আসলে আমার ছেলেটা রাগী হলেও খুব ভালো মনের একটা মানুষ। আচ্ছা আন্টি, স্যারের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওনাকে বিয়ে করাচ্ছেন না কেন? আমি তো কতবার বলছি, কে শোনে কার কথা? বলে যখন সময় হবে তখন সে নিজেই বলবে। কথা বলতে বলতে দুজনেই শপিং মলে পৌঁছে যায়। কেনাকাটা শেষ করে বেরিয়ে আসে। আর আদিবার বাসায় চলে যায়। আদিবা আজ প্রথম দিন কেমন কেটেছে আর বলো না। আদিবা তার বাবাকে সব কথা বলল। তুই তো এমন ছিলি না, হঠাৎ তোর কি হলো? আমিও জানি না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। অন্যদিকে আদনান হাসপাতাল থেকে বাসায় চলে যায়। আদনান ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছে। তখনই রানী বেগম আদনানের রুমে আসে। আদনান, কখন ফিরলে? তুই আসার কিছুক্ষণ আগে। কেনাকাটা সব হয়েছে? মেয়েটা কিন্তু খুব মিষ্টি, তোর সাথে খুব ভালো মানাবে। কোন মেয়ে? তোর অ্যাসিস্ট্যান্ট আদিবার কথা বলছি। আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হয়? কেন? ওই তার সেরা মেয়ের সাথে আমাকে মানাবে বলছো? এর মতো মেয়ে আমি দুটো দেখিনি। কি বলছিস এসব? বাদ দাও, খাবার রেডি করো, খিদে পেয়েছে। আচ্ছা খেতে আয়। আদনান খাওয়া দাওয়া করে নিজের রুমে আসে।
তখনই আদনানের ফোনে একটা মিস কল আসে। আদনান ফোন হাতে নিয়ে বলে, এই যুগেও মানুষ মিস কল দেয়? আদনান সেই নাম্বারে কল ব্যাক করে। হ্যালো, কে আপনি? আমি আদিবা। কোন আদিবা? আপনার অ্যাসিস্ট্যান্ট। ও, তাই তো ভাবি, এই যুগেও মানুষ মিস কল দেয়। আসলে স্যার, আমার ফোনে মাত্র 1 টাকাই ছিল। কী জন্য কল দিলে? আর তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? এত বড় ডাক্তার, আপনার নাম্বার ম্যানেজ করা কোনো ব্যাপার হলো? কার থেকে নিয়েছো সেটা বলো। আপনার আম্মুর থেকে। কি করছেন? খাবার খেয়েছেন? হুম। ও মা, আমাকে জিজ্ঞেস করবেন না, প্রয়োজন নেই। কি বলার জন্য ফোন দিয়েছো? স্যার, কাল কখন আসবেন হাসপাতালে? 9টায়। ঠিক আছে, রাখলাম, ঘুমাবো। এ কথা বলে আদনান ফোন কেটে দেয়। আদিবা আদনানের 14 গোষ্ঠীকে উদ্ধার করে ঘুমিয়ে পড়ে। সকালে আদিবা খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে 9টার আগে হাসপাতালে চলে আসে। 9টা বেজে গেল, কিন্তু আদনান এখনও আসেনি। আদিবা গিয়ে আদনানের চেম্বারে বসে। আদনানের কথা মনে পড়তেই আবার উঠে যায়। কিছুক্ষণের মধ্যে আদনান নিজের চেম্বারে প্রবেশ করে। তবে আজ আদনান একা আসেনি, সাথে একটা মেয়ে আছে। মেয়েটা আদনানের হাত ধরে আছে। এটা দেখে আদিবা হতবাক হয়ে তাকিয়ে আছে। আদিবা আদনানের পাশে থাকা মেয়েটাকে সহ্য করতে পারছে না, আর তার মনে মেয়েটাকে নিয়ে হাজার প্রশ্ন তৈরি হতে থাকে। আদিবা, আমাদের জন্য 2 কাপ চা করে নিয়ে আসো। আদিবা চলে গেল চা বানানোর জন্য। মেয়েটাকে আদনানকে বলল, কী রে, এই মেয়েটাকে? আমার অ্যাসিস্ট্যান্ট। বা, যে ছেলে মেয়েদের সাথে কথা বলতো না, ঠিকভাবে তার মেয়ে অ্যাসিস্ট্যান্ট, তাও এমন সুন্দরী একটা মেয়ে। কাহিনী কি? কোনো কাহিনী নেই। মেয়েটার চাকরি দরকার ছিল, আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল। কাহিনী তো গড়বড় আছেই। এই, তোদের একটা সমস্যা, তিলকে তাল বানানো। আদিবা চা নিয়ে এসে দুজনকে দিয়েছে। চা খাওয়া শেষ করে আদনান মেয়েটাকে বলল, আমি একটু আসি। কথা বলে আদনান চলে গেল। মেয়েটা ফোন বের করে টিপতে থাকে, আর আদিবা মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আদিবাকে উদ্দেশ্য করে বলল, নাম কি তোমার? আমি আদিবা রহমান। ও আচ্ছা, কতদিন ধরে আছো? অল্প কিছুদিন হলো। আপনাকে তো এর আগে দেখিনি। আসলে আমি আজকে দেশের বাইরে থেকে আসি। আর আদনান আমার ছোটবেলার ফ্রেন্ড। বলতে গেলে আমরা একসাথে বড় হয়েছি। ও আচ্ছা। দুজন নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথা বলল। আদিবা ক্লিয়ার হলো মেয়েটা আদনানের ফ্রেন্ড। আদনান কাজ শেষ করে চেম্বারে ফিরে আসে। আদনান, আমি এখন চলে যাব। তুই কিন্তু সন্ধ্যায় আসবি। আর হ্যাঁ, সাথে করে আদিবাকেও নিয়ে আসবি, ঠিক আছে? আবার আদিবাকে কেন? কারণ আদিবা আমার গেস্ট। আদিবা, তুমিও কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা। মেয়েটা হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আদনান আদিবার কাছে এসে বলল, আদিবা, তুমি এখন বাসায় চলে যাও, আর রেডি হয়ে থেকো। আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে স্যার। আদনানের কথা শুনে আদিবা খুশি হয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আদনান বাসায় গিয়ে রেডি হয়ে আদিবার বাসার সামনে চলে আসে। আদিবা বের হতেই আদনান মুগ্ধ হয়ে আদিবার দিকে তাকিয়ে থাকে। আদিবা একটা নীল শাড়ি পরেছে। আদিবাকে খুব সুন্দর দেখাচ্ছে। হালকা হাওয়াতে আদিবার চুলগুলো দোল খাচ্ছিল। আর আদনান মুগ্ধ হয়ে আদিবার দিকে তাকিয়েছিল। স্যার, ও স্যার। আদনান এতটাই মুগ্ধ হয়েছে যে আদিবা যে তার সামনে এসে ডাকছে, আদনানের কোনো খোঁজ নেই। এবার আদিবা একটু জোরে শব্দ করতে আদনান নিজের মধ্যে ফিরে আসে। স্যার, আমি কখন থেকে আপনাকে ডাকছি। ও আচ্ছা, ওঠো। আদিবা পেছনে গিয়ে বসে। আদনান গাড়ি চালাতে শুরু করে। আদনানের গাড়িতে থাকা গ্লাসটার দিকে আদিবাকে দেখা যাচ্ছে। আদনানের চোখ বারবার সেদিকে যাচ্ছে। আদিবা যখন তাকায়, আদনান চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। আদনান ভেতরে যেতে মেয়েটা সে আদনানকে জড়িয়ে ধরে। এটা দেখে আদিবা তো তেলেবেগুনে জ্বলে ওঠে। এবার সবাই ভেতরে আসে। ভেতরে আসতে দেখে আদনানের স্কুল ফ্রেন্ড সবাই এখানে আছে। আদনান আর আদিবা সেদিকে যায়। আদিবা গিয়ে একটা চেয়ারে বসে পড়ে, আর আদনান কী করে তা দেখতে থাকে। সবাই এসে আদনানকে জড়িয়ে ধরে, সাথে মেয়ে ফ্রেন্ডগুলো। এদিকে আদিবা জেলাস ফিল করছে। আদিবা একা বসে আছে, আর বাকি সবাই আড্ডা দিচ্ছে। একটা লোক সবাইকে বিয়ার দিচ্ছে। এটা দেখে আদিবা লোকটাকে ডাক দেয়, আর লোকটা আদিবার কাছে আসে। আদিবা বিয়ার নিয়ে খাওয়া শুরু করে দেয়। কয়েক গ্লাস টপাটপ খেয়ে ফেলে। খাওয়াই মাত্র বেশি হওয়াতে আদিবার চোখে ঝাপসা দেখতে শুরু করে, আর তার শরীর মাথা
সব যেন ঘুরছে। হঠাৎ করে একা একা আদিবা হাসতে শুরু করে। আদিবার হাসির শব্দ শুনে আদনান এগিয়ে আসে। আদিবার এমন অবস্থা দেখে আদনান ব্যাপারটা বুঝতে পেরে আদিবার কাছে গিয়ে বলল, তোমাকে এসব খেতে কে বলেছে? তো কি করব? আপনাদের তামসা দেখব? আদিবা, স্যার, আমার কাছে কেমন যেন লাগছে, আমি বাসায় যাব। আদনান সবাইকে বিদায় জানিয়ে আদিবাকে বসা থেকে তুলতেই আদিবা আদনানের বুকে ঢলে পড়ে আর আদনানের শার্ট শক্ত করে ধরে রাখে। আদনান কোনো রকমে আদিবাকে গাড়িতে বসায় আর আদনানের পাশের সিটেই বসিয়ে দেয়। আদনান গাড়ি চালাতে শুরু করে। আদিবা আদনানের কাঁধের উপর মাথা রেখে দেয়। আদনান আদিবার মাথা সরিয়ে দেয়। আদিবা আবার নিয়ে আসে। ব্যাপারটা আদনানের বিরক্ত লাগছে, তাও সে বারবার আদিবাকে সরিয়ে দিচ্ছে, কিছু না বলে। কিছুক্ষণের মধ্যে আদিবার বাসার সামনে চলে আসে। আদনান গাড়ি থেকে নেমে দরজা খুলে দেখে আদিবা হেঁটে যাওয়ার অবস্থায় নেই। আদনান মনে মনে ভাবতে থাকে, এখন কোলে করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আদিবাকে আদনান এবার কোলে তুলে বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতেই আদিবার আব্বু এসে দরজা খুলে দেয়। আদিবাকে আদনানের কোলে দেখে বলল, আদিবার কি হয়েছে? তেমন কিছু হয়নি, ঘুমালে ঠিক হয়ে যাবে। ওর রুম কোনটা? আদিবার বাবার রুম দেখিয়ে দেয় আর উনি পানি আনতে যায়। আদনান আদিবার রুমে গিয়ে খাটের উপরে শুয়ে দিতেই আদিবা আদনানের হাত ধরে বুকের কাছে নিয়ে আসে। আদনান হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আদিবা শক্ত করে হাত ধরে রাখে। আদিবা, কি করছো? ছাড়ো। আদিবা চোখ বন্ধ করে বলল, না, আপনাকে আমি ছাড়ছি না। পরে আবার অন্য মেয়েদের জড়িয়ে ধরবেন। আপনি অন্য মেয়েদের জড়িয়ে ধরলে আমার কাছে খুব খারাপ লাগে। আদনান কি করবে বুঝতে পারছি না। আদিবার বাবা আসার শব্দ শুনে এবার আদনান একটা টান মেরে নিজের হাত নিয়ে আসে। আমি চলে যাচ্ছি, ওকে ঘুমাতে দেন। পার্টিতে বিয়ার খেয়ে এ অবস্থা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, সকালে ঠিক হয়ে যাবে। এই কথা বলে আদনান বাহিরে চলে আসে আর গাড়ি চালাতে শুরু করে। আদনানের কানে আদিবার বলা কথাগুলো এখনও কানে বেজেই চলেছে। আদনান সব ভাবনা বাদ দিয়ে গাড়ি চালাতে মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতেই রানী বেগম এসে দরজা খুলে দেয় আর আদনানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এভাবে হাসার কি হলো? কিছু না, তুই গিয়ে ড্রেস চেঞ্জ করে নে। এই কথা বলে রানী বেগম হাসতে হাসতে চলে গেল। আদনান কিছুই বুঝতে পারল না। এবার সে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করতে যাবে, এমন সময় দেখে তার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ। আদনান এবার বুঝতে পারে তার মায়ের মুচকি হাসার কারণ। আর দিল লিপস্টিকে যে আদিবার, সেটাও শিওর হয়ে যায়। আদনান ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আদনান হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে আদিবা এখনও আসেনি। আদনান পকেট থেকে ফোন বের করে আদিবাকে ফোন করে, কিন্তু আদিবা ফোন রিসিভ করে না। আদনান বেশ অবাক হয়ে গেল, এই মেয়েটার কি হয়ে গেল হঠাৎ করে? ফোন রিসিভ করছে না, কোনো সমস্যা হয়নি তো আবার? নাকি এখনও বিয়ারের নেশা কেটে ওঠেনি? কিন্তু বিয়ারের নেশা তো এতক্ষণে থাকার কথা নয়। আদনান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আদিবার বাসার উদ্দেশ্যে। আদনানের কেন জানি খুব চিন্তা হচ্ছে আদিবার জন্য। হঠাৎ করে মেয়েটার কি হলো? হঠাৎ করে হাসপাতালে আসেনি, আবার ফোনও রিসিভ করেনি। এসব ভাবছে আর গাড়ি আপন মনে এগিয়ে যাচ্ছে। আচমকায় আদনানের ফোন বেজে ওঠে। আদনান ফোন হাতে নিয়ে দেখে আদনানের ফ্রেন্ড ফোন দিয়েছে। আদনান ফোন রিসিভ না করে ফোন রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই আদনান আদিবার বাসার সামনে পৌঁছে যায়। আদনান তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আদিবার বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দেয়। কলিং বেলের শব্দ শুনে আদিবা এসে দরজা খুলে আদনানকে দরজার সামনে দেখে সে হতবাক হয়ে যায়। স্যার, আপনি? তুমি ফোন রিসিভ করছিলে না কেন? আর হাসপাতালে যাওনি কেন? আদিবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ আদিবা অনেকটা ভয় আছে। হাসপাতালে যাবে না ভালো কথা, ফোন রিসিভ করে তা তো বলতে পারতে। তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি কি বুঝতে পারো না? আদিবা এবার চোখ তুলে আদনানের দিকে তাকায়। রাগে আদনানের চোখ লাল হয়ে আছে। তোমার মতো এমন কেয়ারলেস মেয়ে আমি দেখিনি। কারোর কোনো সমস্যা থাকলে সেটা জানাতে হয়। আসলে স্যার, আদিবা কিছু বলতে যাবে, তখনই আদিবার বাবা এসে বলল, আরে ডাক্তার সাহেব যে, তুমি কখন আসলে? একটু আগেই আসলাম। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আদিবা, তুইও না,
দাঁড় করিয়ে রাখলি কেন ওকে? আমি ভেতরে যাব না, হাসপাতালে কাজ আছে। আদিবা, তুমি রেডি হয়ে আসো, আমি বাহিরে অপেক্ষা করছি। এই কথা বলে আদনান চলে যায়। কিরে, ডাক্তার এখানে কেন আসে? আমি হাসপাতালে যাইনি সেই জন্য। তোমার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই। আদিবা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। আদিবা বের হয়ে দেখে আদনান গাড়ির ভেতরে বসে আছে। আদিবা গিয়ে গাড়িতে ওঠে। আদনান গাড়ি চালাতে শুরু করে। আদিবা তো ভয়ে চুপসে আছে, আর আদনানও কোনো কথা বলছে না। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। আদনান হঠাৎ করে গাড়ি থামিয়ে বলল, নামো গাড়ি থেকে। এখানে কেন? হাসপাতালে যাবেন না? এত প্রশ্ন করতে কেউ বলছে? মুখ দেখে তো মনে হচ্ছে না খেয়ে আছো। আদিবা কিছুই বলল না। আদিবা আসলেই সকাল থেকে না খেয়ে আছে, কারণ গতকাল রাতে সে নিজের অজান্তেই আদনানের সাথে কেমন ব্যবহার করেছে সে এখনও জানে না। হাসপাতালে নাও যাওয়া, ফোন রিসিভ না করার এটাই কারণ ছিল। এবার দুজনে নেমে একটা রেস্টুরেন্টে যায়। দুজন খাবার খেয়ে বেরিয়ে আসে, আবার গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায়। আদনান আর আদিবা আদনানের চেম্বারে আসে। তখন আদনান আদিবাকে বলল, আমার ফোন রিসিভ করছিলে না কেন? সরি স্যার। কিসের সরি? কাল রাতে আপনাকে কি বলেছি তার জন্য, আর আপনার সামনে কিভাবে দাঁড়াবো সেজন্য হাসপাতালে আসিনি, ফোনও রিসিভ করিনি। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। হবে না স্যার, আমি আর কখনো বিয়ার খাবো না। কাল কেন খেতে গেলাম? আদিবার কথা শুনে আদনান বলল, আমি বিয়ারের কথা বলিনি, আমি বলেছি আজকে যেটা করলে সেটা যেন আর কখনো না হয়। ঠিক আছে স্যার। এবার আদনান পুরো হাসপাতাল ঘুরতে শুরু করে, সাথে আদিবাও আছে। আদিবা আনমনে আদনানের দিকে তাকিয়ে আছে। মানুষটা কি অদ্ভুত! রাগী মানুষের পেছনে অন্য একটা মানুষ লুকিয়ে আছে, যেটা সচরাচর কেউ দেখতে পায় না। বেখেয়ালিভাবে হাঁটছে আদিবা। আচমকা সে কারো সাথে ধাক্কা খেয়ে ফ্লোরের ওপর পড়ে যায়, আর ও বাবা গো বলে একটা চিৎকার দেয়। তোমার চোখ কই থাকে? চোখ তো চোখের জায়গায় থাকে, তাহলে দেখে চলতে পারো না? এত কথা না বলে আগে আমাকে তুলুন স্যার, তারপর প্রশ্ন করবেন। আদনান আদিবাকে না তুলে চেম্বারে চলে যায়। হাতি একটা, নিজে খেয়াল করে না, আবার সব দোষ আমায় দেয়। এই ব্যাটার বোঝে হবে, তার তো জীবন শেষ। রাক্ষস একটা। নিজে নিজে এসব বলতে বলতে উঠে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। আদিবা সুযোগ পেলেই আদনানের দিকে তাকিয়ে থাকে। যদিও আদনান বুঝতে পারে, কিন্তু সে তেমন একটা পাত্তা দেয় না। আর আদিবা ভুল করলে বকা তো আছেই। রাত ঠিক 4টে বাজে। তখনই আদনানের ফোন বেজে ওঠে। আদনান নাম্বারের দিকে তাকিয়ে দেখে আদিবা ফোন দিয়েছে। এত রাতে আদিবা ফোন দেওয়ার কারণ কি? এই মেয়ের কি চোখে ঘুম নেই? যত সব। এসব বলতে বলতে ফোন রিসিভ করে। রাত কয়টা বাজে এখন? স্যার। আদিবার কণ্ঠ শুনে আদনানের বুঝতে বাকি নেই যে আদিবা কান্না করছে। কি হয়েছে? কান্না করছো কেন? সব ঠিক আছে তো? স্যার, আপনি প্লিজ আমাদের বাসায় আসুন। এত রাতে কোনো সমস্যা হয়েছে কি? স্যার, আমার বাবা কোনো কথা বলছে না, আমি কিছু বুঝতে পারছি না। আপনি প্লিজ আসুন। আমি কখন থেকে বাবাকে ডেকেই যাচ্ছি, কিন্তু বাবা কোনো রেসপন্স করছে না। আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসি। কথা বলে আদনান নিজের রুমের লাইট অন করে একটা টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আদিবার বাসায় পৌঁছে যায়। আদনান যেতেই আদিবা তাড়াতাড়ি করে দরজা খুলে আদনানকে তার বাবার কাছে নিয়ে যায়। আদনান আদিবার বাবাকে চেক করে বুঝতে পারে আদিবার বাবা আর নেই, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ও স্যার, আমার বাবা কথা বলছে না কেন? আমার বাবার কি হয়েছে? আমার বাবা তো এভাবে চুপ থাকে না। আদিবা, শান্ত হও। এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হতে হবে, আর বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি বলুন না, আমার বাবার কি হয়েছে? বাবা কথা কেন বলছে না? তোমার বাবার আমাদের মাঝে নেই। না। আদিবা একটা চিৎকার দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আদনান আদিবাকে কি বলে সান্ত্বনা দেবে, সে ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে আদিবা তো বাবার লাশ জড়িয়ে কান্না করছে। বাবা, তুমি আমাকে একা রেখে চলে গেলে? তুমি না বলেছিলে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? ও বাবা, কথা বলো, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব? ছোটবেলায় আম্মু আমাকে রেখে চলে গেছে, আজ তুমিও চলে গেলে বাবা। বাবা, একটু কথা বলো আমার সাথে।
আমার কথাটা একটুও ভাবলে না তুমি? আমি কিভাবে একা থাকব? কথা বলো বাবা। আদনান নিজের পকেট থেকে ফোন বের করে রানী বেগমকে ফোন দিয়ে এখানে আসতে বলে। রানী বেগম কিছুক্ষণের মধ্যে চলে আসে আর উনি আদিবাকে সান্ত্বনা দিতে থাকে। দেখতে দেখতে ভোর হয়ে যায় আর মানুষের আনাগোনা বাড়তে থাকে। সবাই আদিবার বাবার লাশ দেখতে আসে আর আদিবা তো কান্না করেই যাচ্ছে। এদিকে লাশ দাফন করার সব ব্যবস্থা করে আদনান। শেষ বিদায়ের সময় আদিবাকে বাবার লাশের সামনে নিয়ে আসে। আদিবা হাউমাউ করে কান্না করতে থাকে। রানী বেগম কিছুতেই আদিবাকে ধরে রাখতে পারছে না। আমার বাবাকে নিয়ে যাবেন না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। ও বাবা, আমি যে এবার এতিম হয়ে গেলাম, আমার তো এখন কেউ নেই তুমি ছাড়া, বাবা। রানী বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বলল, আদিবা মা, আমার কে বলেছে তোমার কেউ নেই, আমরা আছি না। আদিবার রানী বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে আদিবার বাবার লাশ দাফন করা হয়। দাফন কাজ শেষ করে আদনান ফিরে আসে। আদিবা কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আম্মু, আদিবা কোথায়? খেয়েছে কিছু? না, এখন ঘুমিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও তো না খেয়ে আছো, আমি গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে না। রানী বেগম আদনানকে আলাদা একটা রুমে নিয়ে যায় আর সেই রুমের দরজা বন্ধ করে দেয়। রুমের মধ্যে মা ছেলে ছাড়া আর কেউ নেই। কি বলবে? আমি বলি কি, মেয়েটার তো এখানে কেউ নেই, মেয়েটা এখানে একা কিভাবে থাকবে? তাই বলছিলাম আদিবাকে আমাদের বাসায় নিয়ে গেলে কেমন হবে? মেয়েটা এখানে একা কিভাবে থাকবে? আর মেয়েটাকে এই সময় একা ছেড়ে দেওয়াটাও বোধহয় ঠিক হবে না। তাই বলছি আদিবাকে আমাদের বাসায় নিয়ে যাব। আদনান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে। রানী বেগম খুব খুশি হয়ে যায়। আচ্ছা, আমি এখন গিয়ে খাবার নিয়ে আসি, তুমি আদিবার কাছে থাকো। এই কথা বলে আদনান চলে যায়। কিছুক্ষণ পরে সে খাবার নিয়ে ফিরে আসে। আদিবা তখনও ঘুমিয়ে আছে। আদনান আসতেই রানী বেগম আদিবাকে ঘুম থেকে ডেকে তোলে। আদিবা, তুমি তো সারাদিন কিছুই খাওনি, এই খাবারগুলো খেয়ে নাও। না আন্টি, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এ কথা বলে রানী বেগম আদিবাকে খাবার খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে রানী বেগম আদিবাকে বলল, আদিবা, তোমার জামা কাপড় গুছিয়ে নাও। কেন? আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের বাসায়, যদি তোমার কোনো আপত্তি না থাকে। কিন্তু আন্টি, কোনো কিন্তু না, তোমার একা থাকা ঠিক হবে না। আর তুমি একা একটা মেয়ে এখানে থাকতে পারবে না। যাও, তুমি রেডি হয়ে আসো। আদিবা আদনানের দিকে এক পলক তাকিয়ে সে তার জামা কাপড় গুছিয়ে নেয় আর সবাই একসাথে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই আদনানের বাসায় পৌঁছে যায় সবাই। আদিবা বাড়ির সামনে এসে দেখে খুব সুন্দর একটা বাড়ি। বাহিরে থেকে বাড়িটা খুব সুন্দর। তারপর তারা ভেতরে প্রবেশ করে। বাহির থেকে ভেতরটা আরো বেশি সুন্দর। আদনান নিজের রুমে চলে গেল। রানী বেগম আদিবাকে একটা রুমে নিয়ে যায়। আদিবা, আজ থেকে এটা তোমার রুম, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, নিজের বাড়ি মনে করে এখানে থাকবে। আদিবা কিছু না বলে রানী বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। বোকা মেয়ে, আবার কান্না করছো কি জন্য? তুমি একা না, আমরা তো আছি তোমার পাশে। যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। রানী বেগম চলে গেলেন। আদিবা তার জামা কাপড় বের করে আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে যায়। সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আদিবা খাটের উপরে শুয়ে পড়ে। আদিবার বাবার কথা খুব মনে পড়ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রানী বেগম আদিবাকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসেন। এসে দেখে আদিবা ঘুমিয়ে আছে আর আদিবার চোখের কোণে পানি জমে আছে। রানী বেগম এসে আদিবার মাথায় হাত বুলিয়ে আদিবাকে ঘুম থেকে তোলে। আদিবা, ওঠো মা, খাবার খেতে হবে তো, খেয়ে তারপর ঘুমাবে। আদিবার রানী বেগমের সাথে খাবার খেতে চলে যায়। টেবিলে খাবার সাজানো আছে। আদিবা গিয়ে একটা চেয়ারে বসে। রানী বেগম আদিবার পাশে বসে। আন্টি, স্যার খাবার খাবে না? আদনান চলে আসবে এক্ষুনি। আন্টি, এ বাড়িতে আপনারা দুজন মাত্র, আঙ্কেল আপনাদের সাথে থাকে না? চলবে। গল্প এক মুঠো রোদ্দুর, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।